নমস্কার বন্ধুরা, ফিল্ম সার্চ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্রিমিনাল জাস্টিস সিজন 4 কে খুবই শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনাদের সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ সমস্ত ভিডিওটি না দেখলে সিজনটিকে বোঝা একেবারেই সম্ভব নয়। সম্পূর্ণ সিজনটি দুর্দান্ত থ্রিলে ভরা রয়েছে, আর লাস্টে রয়েছে আরেকটা দুর্দান্ত টুইস্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। অ্যাডভোকেট মাধব মিশ্রা তার স্ত্রীকে গাড়ি চালানো শেখানোর সময় বলল, আজ আমার অফিসে মিটিং রেখেছে কিউএসএল ফার্মার কোম্পানির মালিক শরিয়া। এই কোম্পানিরই প্রাইভেট অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হয়েছে মাধব মিশ্রা। মিটিং চলাকালীন আমরা জানতে পারি মিস্টার ফার্নান্ডিজের 60% লাংস ড্যামেজ হয়ে গেছে এই কোম্পানির কেমিক্যালের লাগাতার এক্সপোজডের জন্য। মিস্টার ফার্নান্ডিজ এই কোম্পানির এমপ্লয়ি ছিলেন, কিন্তু এখন তিনি আর কাজ করতে পারছেন না। তাই মিস্টার ফার্নান্ডিজ তার উকিলকে নিয়ে সিএলইউ মালিকের কাছে এসেছে ক্ষতিপূরণ চাইতে। সিএলইউ এর মালিক সরিও মাত্র 60 লাখ টাকা দিয়ে বিষয়টাকে মেটাতে চাইছে, কারণ সে একজন তুখোর বিজনেসম্যান। কিন্তু মিস্টার ফার্নান্ডিজের উকিল এত কম টাকায় রাজি নয়। সে 3 কোটি টাকা ডিমান্ড করেছে, আর এই কারণেই মিস্টার সরিও মাধব মিশ্রকে ডেকেছে। সরিও জানে একদম সাধারণ ব্যক্তিত্বের মানুষ এই মাধব মিশ্রা। ওর মুখ দেখে আর কথাবার্তায় সামনের মানুষ অনেকটা নরম হয়ে যায়। যাই হোক, মাধব মিশ্রা এই বিষয়টাকে 1 কোটি টাকায় রফা-দফা করলো। এর বদলে সিএলইউ এর মালিক ওকে একটা নতুন গাড়ি গিফট করলো। লাক্সারি অ্যাপার্টমেন্টে 7th ফ্লোরে থাকে ডক্টর রাজ নাগপাল, তার একমাত্র মেয়ে ইরা আর তার মায়ের সাথে। তার স্ত্রী অঞ্জু তাদেরই অপোজিট সাইডের একটি ফ্ল্যাটে থাকে। রাজের সাথে গত 1 বছর ধরে সম্পর্ক রয়েছে তার হসপিটালের নার্স রশনি সালুজা। রশনি ইরার কেয়ারটেকার। ইরা অ্যাসপারগাস নামের বিরল রোগে আক্রান্ত। কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে পারে না ইরা। ইরা আর রশনির সম্পর্কটা কিন্তু খুবই ভালো। যাই হোক, এইবারের কাজের মেয়ে কমলা 12 তারিখে সকালে বাজার করে ফ্ল্যাটে এসে দেখলো রাজ মৃত রশনিকে বুকে জড়িয়ে ধরে বসে রয়েছে। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে, রাজের সারা শরীরে রক্ত। এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল কমলা। এরপর আমরা আসি আগের দিনের ঘটনায়। আগের দিন ইরার বার্থডে ছিল। ইরার মা ওকে একটা পিয়ানো গিফট করেছে। ইরা খুব ভালো পিয়ানো বাজায়। ইরা ওর বাবার কাছে দাবি করলো এই হলিডেতে ওর বাবা ওকে স্নো দেখতে কাশ্মীরে নিয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে এলো রশনি। ইরার জন্য সেও একটা গিফট নিয়ে এসেছে। ইরা রশনিকে বলল ওর মা ওকে এই পিয়ানোটা গিফট করেছে। অঞ্জু বলল, না না, আমি একা নয়, রাজও হেল্প করেছে। এই কথাটা শুনে রশনির খুব একটা ভালো লাগলো না। রশনি ভাবে রাজের এখনো অঞ্জুর প্রতি কিছু ফিলিংস রয়েছে, তাই রশনি নিজেকে ইনসিকিউর ফিল করে। পিয়ানোটা বাজিয়ে সবাইকে শোনানোর সময় ইরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। রশনি ইরাকে ওষুধ খাইয়ে দিলে ইরা একটু সুস্থ বোধ করলো। অঞ্জু বলল, আমার মনে হয় আজ ইরার স্কুল না যাওয়াই ভালো। রশনি বলল, সেরকম কিছু হয়নি, ও এখন ভালোই আছে, স্কুল যেতে পারবে। কিন্তু রাজ অঞ্জুর কথাতেই সায় দিল। আজ রাতে ইরার বার্থডে পার্টি আছে, আর সকালে ডক্টর রাজের একটা সার্জারি ছিল, তাই রাজকে হসপিটালে যেতে হলো। সার্জারির পর রাজের সাথে দেখা করতে এলো ডক্টর মিস্ত্রি। ইনি ইরার দেখাশোনা করেন। ইনি ইরার একটা টেস্ট রিপোর্ট নিয়ে এসে ডক্টর রাজকে বলল, না, ইরার ক্যান্সার নেই। আনন্দে রাজ অঞ্জুকে ফোন করে সেটা জানাতে যাবে, তখনই সেখানে চলে এলো রশনি। ডক্টর মিস্ত্রি ইরার লো ব্লাড সুগার ধরা পড়েছে, আরো কিছু টেস্ট করতে হবে বলে সেখান থেকে চলে গেল। তখন রশনি রাজকে কে ফোন করেছিল জানতে চাইলে রাজ বলল মা ফোন করেছিল। ঠিক তখনই অঞ্জু কল ব্যাক করলে রশনি বুঝে যায় রাজ ওকে মিথ্যা কথা বলল। বাড়ি ফেরার পথে রশনি রাজকে বলল, আমার আজ পার্টিতে না আসাটাই বোধহয় ভালো হবে, যেখানে তোমার আর অঞ্জুর সমস্ত বন্ধু বান্ধব থাকবে। সবাই তো বলবে তোমার সাথে আমার অ্যাফেয়ার চলছে। রাজ বলল, তুমি সেখানে থাকলে আমার ভালোই লাগবে। এরপর রশনি চলে গেলে রাজ অঞ্জুর ফ্ল্যাটে গিয়ে ওকে জানালো যে ইরার ক্যান্সার হয়নি। পার্টির রাতে রশনির সাথে রাজ তার বন্ধুদের পরিচয় করিয়ে দিল, কিন্তু সেই বন্ধুদের কানাঘুষো রশনি শুনতে পেল। ওরা বলছে রশনি অঞ্জুর 1%ও নয়। এসব শুনে রশনি ড্রিঙ্ক করতে শুরু করলো। এরপর সেখানে অঞ্জু এলে পার্টির সমস্ত শোভা অঞ্জুই কেড়ে নিল। সবাই ওকে নিয়েই মেতে উঠলো।
কেক কাটিং এর সময়ও ইরার সাথে রাজ আর অঞ্জুই ছিল। রশনি ক্রমশ আলাদা ফিল করতে লাগলো। এরপর একসময় ও চলে গেল। সকাল 6:45-এ ঘুম ভাঙলো রাজের। কাল রাত থেকে রশনিকেও বারবার ফোন করলেও রশনি তোলেনি। সকালে একটা মেসেজ করলো সে। এরপর 7:01-এ রাজ মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে যাবার সময় দেখলো ওর মা বাড়ির নোংরা ফেলতে যাচ্ছে। রাজ সেগুলো নিয়ে ফ্ল্যাটের দরজার বাইরে রেখে 7:04-এ ওরা বেরিয়ে পড়লো। তখনও রশনি সেখানে আসেনি। এরপর জগিং সেরে 7:25-এ বাড়ি ফিরলো রাজ। আর তারপর 7:40-এ বাজার করে কমলা বাড়ি ফিরে দেখে এই কাণ্ড। রক্তাক্ত অবস্থায় রাজ রশনিকে ধরে বসে আছে। কমলার চিৎকার শুনে অপোজিট ফ্ল্যাটে থাকা অঞ্জু সেখানে দৌড়ে আসে। অঞ্জু তখনই পুলিশকে ফোন করলো আর কমলাকে বলল, তুমি ইরার কাছে যাও, ওকে বাইরে আসতে দিও না। এরপর সেখানে এলো এপিআই গৌরী আর এপিআই রবি। গৌরকে রবি বলল ভিকটিম বাচ্চাটার কেয়ারটেকার ছিল, ঘরে কোনো ভাঙচুর হয়নি আর ভিকটিমের সাথে রাজের একটা অ্যাফেয়ার চলছিল। ভিকটিম 7টা সাড়ে 7টার সময় প্রতিদিন এখানে আসতো। কাজের মেয়ে কমলা প্রথম রাজ আর ভিকটিমকে একসাথে দেখতে পায়। গৌরী দেখলো রক্তে রাঙা হাত দুটো নিয়ে রাজ বসে রয়েছে। কাল রাতে ইরার বার্থডে ছিল, তাই সারা বাড়িটা সাজানো রয়েছে। রবি বলল ব্লিডিং এর জন্য মৃত্যু হয়েছে, শরীরে স্ট্রাগলের কোনো চিহ্ন নেই। গৌরী সেখানে একটা কাঁচের টুকরো কুড়িয়ে ফেলো আর সেটাকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিল। গৌরী রাজের কাছে এসে জিজ্ঞেস করলো, বলুন কি হয়েছিল? রাজ বলল, আমি ওকে বাঁচাতে পারলাম না। গৌরী রবিকে বলল ভিকটিমের বডি আর রাজের জ্যাকেটটাকে ফরেন্সিকে পাঠিয়ে দাও। আর রাজ আর কমলা দুজনকে ইন্ট্রোগেশনের জন্য থানায় ডাকো। এরপর গৌরী অঞ্জুর ফ্ল্যাটে গেল ওর সাথে কথা বলতে। অঞ্জু বলল, আমি ঘরেই ছিলাম, কমলার চিৎকার শুনে আমি ওখানে যাই, দেখি রশনি মারা গেছে। গৌরী বলল, ওখানে আপনি কোনো ছুরি বা চাকু কিছু দেখেছিলেন? রশনির সাথে কারো কোনো শত্রুতা ছিল? অঞ্জু বলল, না, আমি ওখানে কিছুই দেখিনি। আর রশনির ব্যাপারে আমি খুব একটা জানি না, তবে রাজের কোনো শত্রু ছিল না। গৌরী বলল, আপনাদের কতদিন হলো ডিভোর্স হয়েছে? অঞ্জু বলল, আমাদের এখনো ডিভোর্স হয়নি, আমরা 1.5 বছরের উপর হলো সেপারেট আছি। রাজ আর রশনির 1 বছর উপর ধরে একটা সম্পর্কে রয়েছে। অঞ্জু বলল, ম্যাম আপনারা তো ঘর সিল করবেন, তবে তার আগে আমার ওই ঘর থেকে কিছু জিনিস লাগবে। আমার মেয়ে ইরা অসুস্থ, ওর ওষুধপত্র সব ওখানেই আছে। গৌরী বলল, ঠিক আছে, আমি একজন কনস্টেবলকে বলে দিচ্ছি, আপনি নিয়ে নেবেন। রাজকে থানায় নিয়ে গেলে গৌরী রবিকে বলল, মনে হচ্ছে ক্রাইম সিনকে পরিষ্কার করেছে কেউ, মার্ডার ওয়েপনটা যেভাবেই হোক খোঁজো। রবি বলল, ফ্লোরে সিসিটিভি নেই, শুধু যাওয়া আসা আর বাইরের সাইডে আছে। গৌরী বলল, ওগুলোর রেকর্ড নাও আর কাল রাতে যারা যারা পার্টিতে এসেছিল তাদের থানায় ডাকো। আর সবার প্রথম অঞ্জুর ঘরটাকে চেক করো। ফরেন্সিকের জন্য রাজের হাত থেকে রক্তের আর স্যালাইভার স্যাম্পেল নেওয়া হলো আর ভিকটিমের নখ থেকে আর গলার কাটা জায়গা থেকে স্যাম্পেল নেওয়া হলো। পুলিশের কুকুর নিয়ে এসে সারা অ্যাপার্টমেন্টে মার্ডার ওয়েপন্স এর খোঁজ করা হলো, কিন্তু সেটা কোথাও পাওয়া গেল না। এবার অঞ্জু গেল অ্যাডভোকেট মাধব মিশ্রার অফিসে। বলল, আমার নাম অঞ্জু নাগপাল, আমার হাজবেন্ড রাজ নাগপালকে পুলিশ ধরে নিয়ে গেছে মার্ডারের কেসে। থানায় গৌরী রবিকে বলল, কি পাওয়া গেল কিছু? রবি বলল, সারা অ্যাপার্টমেন্টে খুঁজে দেখেছি, কোথাও কিছু পাওয়া যায়নি। গৌরী বলল, কেউ এভাবে গলা কাটবে কেন? যদি রাগের মাথায় করতো তাহলে তো ভিকটিমের শরীরে সেটা দেখতে পাওয়া যেত। বারবার স্ট্যাব করতো, এত নিখুঁত ভাবে গলা কাটা কোনো রাগের জন্য হতে পারে না। গৌরী গেল কমলাকে জেরা করতে। কমলা বলল, 7:45-এ ও ফ্ল্যাটে আসে, তখন ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। ভিতরে ঢোকে ও দেখে রাজ ভাইয়া দিদিকে ধরে বসেছিল, চারধারে রক্তে ভর্তি। তখনই ও চিৎকার করে ওঠে। তখন পাশের ফ্ল্যাট থেকে অঞ্জু দিদি সেখানে আসে। অঞ্জু দিদি সেখানে এলে ও বুঝতে পারে যে রশনি দিদি মারা গেছে, কারণ কাল রাতে ওরা প্রায় একই শাড়ি পরেছিল। পার্টির রাতে রাজ ভাইয়া আর রশনি দিদির মধ্যে কিছু ঝামেলাও হয়েছিল। তারপর রশনি দিদি রেগে সেখান থেকে চলে গিয়েছিল। ওদিকে রবি জেরা করছিল রাজকে। রবি বলল, ইউজুয়ালি আপনি 8টা সাড়ে 8টার সময় জগিং থেকে ফেরেন, তাহলে আজ 7:30টায় ফিরলেন কেন? রাজ বলল, কাল রাত্রে অনেক ড্রিঙ্কস করে নিয়েছিলাম, শরীর খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি ফিরে আসি। ভিতরে গিয়ে দেখি রশনি মাটিতে পড়েছিল, ওর গলা কাটা ছিল। আমি হাত দিয়ে রক্তটা বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু ততক্ষণে অনেক ব্লাড লস হয়ে গিয়েছিল। রাজ বলল, আমি খুব ভালোবাসতাম ওকে। তখন সেখানে গৌরী এসে জিজ্ঞেস করলো, পার্টির রাতে রশনির সঙ্গে আপনার কি ব্যাপারে ঝামেলা হয়েছিল? রশনি ঘর থেকে বেরিয়ে গেল আর আপনি ওকে একাই যেতে দিলেন, আপনি কি ক্যাব ডেকেছিলেন? রাজ বলল, না। গৌরী বলল, আজ নয়তো কাল আমরা মার্ডার ওয়েপন পেয়েই যাব, তো প্লিজ আপনি কোঅপারেট করুন। এবার রাজ বলল, আমার উকিলের দরকার, উকিল ছাড়া আমি আর একটা কথাও বলবো না।
রাজকে গ্রেপ্তার করা হলো। এবার মাধব মিশ্র গেল রাজের সাথে কথা বলতে, বলল আমি আপনার উকিল, আপনার স্ত্রী আমাকে হায়ার করেছে, ওনার মনে হয় আপনি ইনোসেন্ট। মাধব মিশ্রা বলল এখন আপনার লড়াই সারা সিস্টেমের সাথে, এই লড়াইয়ে আপনার ঢাল, তলোয়ার, ঘোড়া তিনটেই আনি, এই জন্য কোনো কিছু গোপন না করে আমার কাছে সবটা বলুন। রাজ আবার ওটাই বলল যা প্রথম থেকে ও বলে আসছে। মাধব মিশ্রা বলল এই ট্রায়াল লম্বা চলবে, তবে একটা ব্যাপার এখনো আমাদের ফেভারে আছে, মার্ডার ওয়েপেনটা পাওয়া যায়নি। যতদিন না সেটা পাওয়া যাচ্ছে ততদিন এই কেসটা টিকে থাকার চান্স বেশি আছে। কাল প্রথমে আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হবে, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আপনার সমস্ত ঘটনা বলা হবে। আমি খুব চেষ্টা করব যেন আপনার বেল হয়ে যায়, কিন্তু আপনার বেল হবে না। প্রথমে আপনাকে পুলিশ কাস্টাডি আর তারপর জুডিশিয়াল কাস্টাডিতে দেওয়া হবে। ইন্সপেক্টর গৌরী আপনার পিছনে হাত ধুয়ে পড়ে আছে, আমি না থাকাকালীন আপনি কাউকে কিচ্ছু বলবেন না। অ্যাডভোকেট মাধব মিশ্রার কথা মতো ম্যাজিস্ট্রেট কোর্টে রাজ নাগপালের বেল হলো না। সিএলইউ কোম্পানির মালিক সরিও কোর্টরুমে এসে মাধব মিশ্রাকে বলল আপনি সিএলইউ এর একজন বেতনভুক্ত কর্মচারী, কোনো নতুন ক্লায়েন্ট আমার কাছে অ্যাপ্রুভ হবার পরেই আপনার ক্লায়েন্ট হতে পারে, আর আমি এটা চাই না। বলেই সেখান থেকে চলে গেল সরিও। অটোপসির ডক্টর গৌরীকে বলল দেখুন ভিকটিমের আশেপাশে কোথাও চোটের কোনো আঘাত নেই, চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, সুইসাইড এটা নয়, শুধু একটা ক্লিন স্ট্রাইক। অ্যাটাকটা সামনে থেকে করা হয়েছিল আর অ্যাটাকার রাইট হ্যান্ডেড। কোনো ছোট্ট সাপ, ছুরি মার্ডার ওয়েপেন হতে পারে। পার্টিতে আসা লোকজনদের সাথে কথা বলেও সেরকম কিছু তথ্য পাওয়া গেল না। নিউজ চ্যানেলে পার্টির রাতের কিছু ফটো দেখানো হচ্ছে। গৌরী বলল এগুলো মিডিয়াতে পৌঁছলো কি করে? তখনই সেখানে এলো রশনির মা মোহিনী সালুজা। উনি বললেন আমি একবার আমার মেয়েকে দেখতে চাই। মাধব মিশ্রার প্রাইভেট সেক্রেটারি শ্রীবাণী মাথুরের মাও একজন উকিল, মন্দিরা মাথুর। শ্রীবাণী লন্ডন থেকে ল পড়ে এসে ওর মাকে জয়েন না করে মাধব মিশ্রাকে জয়েন করেছে, এটা ওর মা ঠিক পছন্দ করেনি। মাধব মিশ্রা শ্রীবাণীকে বলল সিসিটিভি বলছে সকালে বাইরে থেকে ভিতরে আসে শুধুমাত্র রশনি, রাজ আর কমলা। তাহলে কি এটা হতে পারে যে পার্টির পরে মার্ডারের ওই ঘরেই বা ওই ফ্লোরেই কোথাও লুকিয়েছিল? কিন্তু তাহলে ওই বিল্ডিং এর সবাইকেই সন্দেহ করতে হবে, সেটা সম্ভব নয়। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে ওই বিল্ডিং এর কার কার রশনির উপর রাগ ছিল। আর ওই বিল্ডিং এ এরকম ব্যক্তি শুধুমাত্র একজনই আছে, রাজের স্ত্রী অঞ্জু। মাধব মিশ্রার স্ত্রী বলল একজনের নাম আমরা কেন নিচ্ছি না? অঞ্জুর মেয়ে ইরা, ঘটনার সময় সেও তো ওই ঘরেই ছিল। মাধব মিশ্রা বলল ঠিক বলেছ, আমাদের একবার ইরার সাথেও কথা বলতে হবে। ওদিকে রবি গৌরীকে এসে খবর দিল যে ঘটনাস্থল থেকে পাওয়া কাচের টুকরোর রিপোর্ট পরশু আসবে, আর যে কাচের টুকরোটা পাওয়া গেছে তার থিকনেস মোটামুটি 9 মিলিমিটারের কাছাকাছি। গৌরী বলল তাহলে ওটা ড্রিঙ্কস এর গ্লাস নয়, কারণ ড্রিঙ্কস এর গ্লাস আরো পাতলা হয়। 9 মিলিমিটার, তার মানে ওটা কোনো জানলা বা শোপিস টাইপের কিছুর কাঁচ হবে। গৌরী ক্রাইম সিনের আরো ফটোগুলো দেখলো আর পাটের রাতের ফটোগুলোর সাথে ম্যাচ করে বুঝতে পারলো ওই কাঁচের টুকরোটা কিসের হতে পারে। সাথে সাথে রবিকে নিয়ে ক্রাইম সিনে পৌঁছালো গৌরী, দেখলো সেখানে মাধব মিশ্রাও এসেছে, অঞ্জুর বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে রবিকে একটা র্যাক দেখিয়ে বলল ওই কাঁচের জিনিসটা এখানে ছিল, আর ওই জিনিসটা হলো একটা মিমেন্টো যেটা ডক্টর রাজ অ্যাওয়ার্ড পেয়েছিল। সেখানে একটা ছোট্ট নাইফ, যেটাকে ডাক্তারি ভাষায় স্ক্যালপেল বলা হয়, সেটা ছিল। গৌরী বলল তাহলে এটাই হলো মার্ডার ওয়েপেন। মাধব মিশ্রা অঞ্জুর ঘরে গিয়ে দেখলো অঞ্জুর আলমারিতে একটা সার্টিফিকেট রয়েছে। সেখান থেকে মাধব মিশ্রা জানতে পারলো যে অঞ্জুও একজন উকিল। অঞ্জু বলল সে অনেকদিন প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছে। অঞ্জু বলল আমি আপনার সমস্ত কেস নোটিস করি, তাই আপনাকে হায়ার করেছি। মাধব মিশ্রা বলল ইরার সাথে আমাদের একটু কথা বলতে হবে, পুলিশের কথা বলার আগে। অঞ্জুর ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই, তাই মাধব মিশ্রাকে নিয়ে গেল ইরার রুমে। ইরা তখন একটা ড্রয়িং করছিল। মাধব মিশ্রা ইরাকে বলল তুমি রোজ কটার সময় ঘুম থেকে ওঠো? ইরা বলল সকাল 7টার সময়। মাধব বলল কিন্তু সেদিন তো তুমি দেরি করে উঠেছিলে, নাকি সকাল 7টার সময় উঠেছিলে? ইরাকে না বলতে দিয়ে অঞ্জু বলল সেদিন বার্থডে পার্টি লেট পর্যন্ত চলেছিল, তাই ও সেদিন লেট পর্যন্তই ঘুমিয়েছিল। মাধব মিশ্রা বলল ইরা সেদিন তুমি তোমার ঘর থেকে বাইরের কোনো আওয়াজ শুনেছিলে? এই প্রশ্নটার পর থেকেই ইরা কেমন অদ্ভুত বিহেভ করতে শুরু করলো, আর হঠাৎ ড্রয়িং এর খাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। মাধব মিশ্রা সেই ড্রয়িং এর খাতাটা তুলে নিয়ে ইরার করা ড্রয়িং গুলো দেখতে গিয়ে দেখলো রশনি যেভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেরকমই একটা ড্রয়িং ইরা তার খাতায় এঁকেছে। তার মানে সেদিন ইরা কি কিছু দেখেছিল?
ওদিকে গরি ওই বিল্ডিং এর জমাদার মনুকে ধরলো, জিজ্ঞেস করলো, মার্ডারের দিন পুলিশ আসার আগে তুমি এখানকার ময়লা তুলেছিলে? মনু বলল, হ্যাঁ ম্যাম, সেদিন পার্টির অনেক ময়লা ছিল, আমি পুলিশ আসার আগেই সেগুলো নিয়ে যাই। এরপর গরি সেই ময়লা কোথায় ফেলা হয় তার খবর নিয়ে সেখানে গেল। সেখানে ময়লার পাহাড় জমা হয়ে আছে। গরি রবিকে বলল, এখানেই কোথাও আছে সেই স্ক্যালপার, পুলিশের কুকুর নিয়ে এসে খোঁজ করো, যেভাবেই হোক আমার মার্ডার ওয়েপেন চাই। অঞ্জু সকালে উঠে দেখলো ইরা স্কুল যাবার জন্য তৈরি হয়েছে। আজ ওর পিয়ানো টেস্ট আছে। অঞ্জু ওকে স্কুলে নিয়ে গেল। এখানে আমরা দেখি সেখানকার সব বাচ্চারাই ইরাকে নিয়ে বেশ মজা করে, কেউ ওর সাথে বসে না। আজ ওর পিয়ানো টেস্টেও কোনো পার্টনার ছিল না। ইরা একাই পিয়ানো বাজাতে শুরু করলে দুটো ছেলে ওর ব্যাগটা পাশে রেখে বলল, এই নে তোর পার্টনার। এই বলে তারা হাসতে শুরু করলো। তা দেখে ইরা ভয়ঙ্কর রেগে গিয়ে পেন দিয়ে তার ব্যাগটার উপর আঘাত করতে শুরু করলো। ওদিকে মাধব মিশ্রা আর শিবানী গেল ইরার ডক্টর মিস্ত্রির কাছে। ইরাকে সন্দেহ করার জন্য ডক্টর মিস্ত্রি ভীষণ রেগে গেলেন। মাধব মিশ্রা অ্যাসপারাগাস রোগটা সম্বন্ধে সার্চ করে রেখেছে, তাই ডক্টর মিস্ত্রিকে বলল, যে টিনেজার্সদের অ্যাসপারাগাস হয় তাদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা খুব কমন, এটা কি সত্যি? ডক্টর বললেন, হ্যাঁ এটা ঠিক। কিন্তু আর কিছু না বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। ওদিকে প্রসিকিউশন উকিল কদম মাধব মিশ্রার সাথে পেরে উঠবে না, তাই উকিল লেখা আগস্টে চাই কেসটা যেন ওকে দেওয়া হয়, কারণ ও মাধব মিশ্রার সাথে কাজ করেছে। মাধব মিশ্রার গতিবিধি ওর ভালোই জানা আছে। এদিকে স্কুল থেকে বাড়ি ফিরেও ইরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে। ওকে অঞ্জু বা ওর মা কেউই সামলাতে পারছে না। সিএলইউ কোম্পানির মালিক মাধব মিশ্রাকে ধমকি দিতে ওর বাড়িতে চলে এসেছে। মাধবের হাতে রেজিগনেশন নোটিশ ধরিয়ে দিয়ে বলল, এখনো তুমি কেসটা ছাড়োনি, দুটো দিকে তো তুমি কাজ করতে পারবে না, তোমাকে যে কোনো একটা দিক চুজ করতে হবে। মাধব মিশ্রা সেই সময় টিভিতে দেখলো যে মনু, ওই বিল্ডিং এর সাফাই কর্মচারী, সেই ছেলেটি একদমই ভালো নয়। ও মেয়েদের অশ্লীল ভিডিও রেকর্ড করে রাখে। মনুর কাজ প্রতিদিন সকালে ময়লা পরিষ্কার করা, তো একমাত্র মনুর দ্বারাই মার্ডার করার পর মার্ডার ওয়েপেনকে খুব সহজেই লুকিয়ে রাখা সম্ভব। আর একমাত্র ওর কাছে বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটের অ্যাক্সেস আছে, তাই এই কাজটা ওর পক্ষে খুবই সহজ। এই নিউজ চারপাশে টেলিকাস্ট করা হচ্ছে। এই নিউজ শুনে মনুকে গ্রেপ্তার করলো পুলিশ। আর মাধব মিশ্রাকে খুব গর্বের সাথে দীপ এসে বলল যে এটা ওই করেছে। সেদিন বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকার সময় অফিসার গরিকে মনুর সাথে কথা বলতে দেখেছিল দীপ। তারপর তাকে ফলো করে। তারপর মনুর সম্বন্ধে সমস্ত কিছু জানতে পেরে তার রিপোর্টার বন্ধুকে সেই ঘটনাটা জানায় আর সেই ভিডিওগুলো পাঠিয়ে দেয়। ব্যাস, আবার কি? এখনকার সবচেয়ে গরম খবর হলো এই নিউজটাই। দীপ ভেবেছিল এতে ওর জামাইবাবু মানে মাধব মিশ্রার সাহায্য হবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। মাধব মিশ্রা বলল, তুমি আমার নয় পুলিশকে সাহায্য করে এসেছো। এটা যদি তুমি আমাকে এসে বলতে বা ভিডিওটা দিতে, তাহলে কোর্টে আমার কাজটা অনেক সহজ হয়ে যেত। এখন পুলিশরা আরো ভালোভাবে তৈরি হওয়ার একটা এক্সট্রা টাইম পেয়ে গেল। মনুর মোবাইল চেক করে দেখা গেল মোবাইলে সব মেয়েদের থেকে রশনির ফটোই বেশি। এদিকে গরি এই বিষয়টা ধরতে না পারার জন্য কমিশনার ওকে এই কেসটা থেকে সরিয়ে তার বদলে এই কেসটা গরির এক্স হাজবেন্ড হার্টসকে হ্যান্ড ওভার করলো। গরির খুব খারাপ লাগলো ব্যাপারটা। অফিসার হার্টস থানায় এলে গরি তাকে সমস্ত ফাইল দিল, বলল কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারেন। হার্টস বলল, তুমি যখন নিজে সমস্ত ইনভেস্টিগেট করেছো, আমি জানি সেখানে কোনো ডাউট থাকবে না। লকআপে মনুকে মারধর করে অফিসার হার্টস জানতে পারলো মনু লেফট হ্যান্ডেড। তাই হার্টস কমিশনারের কাছে গিয়ে বলল, মনু মার্ডারের নয় স্যার, ফরেন্সিকদের মতে মার্ডারের রাইট হ্যান্ডেড। সেই সময় গরি মনুর মোবাইল থেকে পাওয়া আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কমিশনারকে দেখালো, যেখানে একটা গাড়ির ভিতর ডক্টর রাজ নাগপাল আর তার স্ত্রী অঞ্জু নাগপালকে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে। এই ভিডিওটা রোশনের মার্ডার হওয়ার 2 সপ্তাহ আগে, কিন্তু রাজ আর অঞ্জুর সেপারেশন তো 1 বছরের উপর হয়ে গেল। ওদিকে মাধব মিশ্রা সিএলইউ এর কাজটা ছেড়ে দিয়েছে। এখন ওর বেশ ভালো লাগছে, কারণ মন থেকে এই কাজটাও করতে পারছিল না। তাই সরিয়ে দেওয়া গাড়িটা মাধব মিশ্রা মিস্টার ফার্নান্ডিসকে দিয়ে দিল, ওনার টাকার খুবই দরকার ছিল। ওদিকে ময়লা ফেলার জায়গায় পুলিশের কুকুর ব্যবহার করা হচ্ছে মার্ডার ওয়েপেন খুঁজে বের করার জন্য। আজ রশনির দাহ কার্য করা হবে, তাই সেখানে রশনির মায়ের বাড়িতে প্রচুর লোকজন রয়েছে। সেখানে ইরার ডক্টর মিস্ত্রি আর অঞ্জুও গেছে, আর গেছে মাধব মিশ্রা আর শিবানী। মাধব মিশ্রা শিবানীকে বলল, চোখ কান খোলা রাখবে, এখানে আমরা কিছু না কিছু ঠিক পাবো। মাধব একটা ছেলেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে লক্ষ্য করে বলল, পেয়ে গেছি।
রশনির প্রেমিককে। দেখা গেল একটি ছেলে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল, আর মাধব মিশ্রা ছেলেটির পিছু নিয়ে একটা বারে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে জানতে পারলো ছেলেটির নাম দিগ্বিজয়। ও রশনির প্রেমিক নয়, মঙ্গেতর ছিল। দিগ্বিজয় বলল ওই হসপিটালে ওদের দেখা হয়েছিল 3 বছর আগে, সব ঠিকই চলছিল, ওরা বিয়ের প্ল্যানও করেছিল। হঠাৎ মাঝখানে রাজ নাগপাল চলে এলো। ওর মেয়ের দেখাশোনার জন্য অনেক টাকার চাকরি পেল রশনি। একদিন রশনি বলল রাজ ওকে নিজের ফ্যামিলির মতো দেখে। এরপর একদিন রশনি এসে বলেছিল ও বিয়ে করবে না, ও রাজকে ভালোবাসে। দিগ্বিজয় তখন ওকে অনেক বুঝিয়েছিল, কিন্তু রশনি তখন রাজের পিছনে পাগল ছিল। ওদিকে রাজকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হলো। গৌরী গেল রশনির যেখানে থাকতো সেই ফ্ল্যাটে। বাড়ির নানান জায়গায় খুঁজতে লাগলো বিশেষ কিছু পাওয়ার জন্য। শেষমেশ একটা ড্রয়ার থেকে একটা ঘড়ির বক্স পেল গৌরী। এই ঘড়িটার পিছনে লেখা রয়েছে আনটিল ইটার্নিটি রাজ। সেই বক্সটা থেকে একটা কাগজের টুকরো পেল, যেখানে লাইফ চয়েস মেটার্নিটি ক্লিনিকের নাম ছিল। ডেট ছিল 21শে জুলাই। সেই ক্লিনিকে গিয়ে গৌরী জানতে পারলো 2 মাস আগে রশনি এখানে এসেছিল। রশনি প্রেগনেন্ট ছিল, আর তারপর রশনি অ্যাবর্শনও করিয়েছিল। গৌরী মোবাইলে রাজের ফটো দেখিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো রশনির সাথে এই লোকটা এসেছিল। রিসেপশনিস্ট মেয়েটি ঠিক মনে করতে পারলো না। এরপর গৌরী সেই হসপিটালে গেল যেখানে রশনি কাজ করত। সেখানে রশনির খুব ভালো একজন বন্ধু ছিল, কিন্তু সেও জানতো না যে রশনি প্রেগনেন্ট ছিল। অ্যাবর্শনের পর 21শে জুলাই সেই বন্ধু রশনির বাড়ি গিয়েছিল, কিন্তু দেখেছিল গিয়ে যে রশনি প্রচন্ড কান্নাকাটি করছে, কিন্তু তার কারণ কখনো ওকে বলেনি। তারপর আবারও রশনি নর্মাল হয়ে গিয়েছিল। এবার হঠাৎ একদিন সেই ময়লা ফেলার জায়গা থেকে পুলিশের কুকুর সেই ছোট্ট স্ক্যালপেলকে খুঁজে বের করলো। এটাই হলো সেই মার্ডার ওয়েপেন। প্রেস মিডিয়া সব জায়গায় দেখানো হচ্ছে মার্ডার ওয়েপেন পাওয়া গেছে, এবার খুনিকেও ধরে ফেলা হবে। অঞ্জু রাজের মা আর ইরাকে নিয়ে রাজের সাথে দেখা করতে যাচ্ছিল। সেই সময় এই নিউজটা থেকে অঞ্জু ভীষণ ভয় পেয়ে গেল। রাজের মা আর সাথে ইরাকে পাঠিয়ে দিয়ে সে নিজে একটা চেক নিয়ে গেল শিবানী মাথুরের মা মন্দিরা মাথুরের বাড়ি, নিজের জন্য তাকে হায়ার করতে। অঞ্জু বলল ও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যাবে, কারণ যে গার্বেজ ব্যাগে মার্ডার ওয়েপেন পাওয়া গেছে সেটা অঞ্জুর। ওদিকে মাধব মিশ্রা রাজের সাথে দেখা করে বলল মার্ডার ওয়েপেন পাওয়া গেছে, এবার কেসটা আরো জটিল হয়ে গেল, আপনার বাঁচার সম্ভাবনা আরো কমে গেল। এবার প্রসিকিউশন এটা প্রুভ করবার চেষ্টা করবে যে ওই মার্ডার ওয়েপেনের ইউজ আপনিই করেছিলেন রশনিকে মারার জন্য। শিবানী বলল স্যার, আপনি রশনির পাস্ট সম্বন্ধে কিছু জানেন? ভালো করে একটু মনে করে বলুন। রাজ মাধব মিশ্রাকে কিছু বলল, কিন্তু এখানে সেটা গোপন রাখা হয়েছে। মাধব মিশ্রা অঞ্জুকে বারবার ফোন করেও পেল না। লেখা অগস্তিয়া থানায় এসেছে গৌরীর সাথে দেখা করতে। এখন থেকে রাজের প্রসিকিউশন লয়ার লেখা অগস্তিয়া। গৌরী অফিসার হার্সকে রশনির অ্যাবর্শন রিপোর্টটা দেখালো। রশনি ওর মার্ডারের 2 সপ্তাহ আগে অ্যাবর্শন করিয়েছিল। ওদিকে ইরা রাজের সাথে দেখা করে বারবার জিজ্ঞেস করছে ও কবে বাড়ি ফিরবে। ওরা একসাথে ভেকেশন প্ল্যান করেছিল কাশ্মীরের। রাজ চোখে জল নিয়ে বলল আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেই তোমাকে নিয়ে যাব। এরপর পুলিশ অঞ্জুকে গ্রেপ্তার করলো। হর্ষ অঞ্জুকে বলল আপনারা সেপারেট থাকতেন, আপনার হাজবেন্ড অন্য একজনকে ভালোবাসতো, তাহলে আপনি কেন ডিভোর্স নেননি? আপনি তো নিজেও কিছু করেন না, তাহলে আপনার চলে কিভাবে? তাহলে এসব কি আপনি টাকার জন্য করেছিলেন? এরপর গৌরী রাজ আর ওর স্ত্রীর ওই গাড়িতে ঘনিষ্ঠ হওয়ার ফটোটা দেখালো, আর বলল মার্ডারের সময় আপনিও আপনার হাজবেন্ডের সাথেই সেখানে প্রেজেন্ট ছিলেন, কমলা আসার আগে। তারপর মার্ডার ওয়েপেন সাফ করেছেন, ফিঙ্গারপ্রিন্ট মুছেছেন, আর ময়লার ব্যাগে ফেলে দিয়েছেন। আপনি আর আপনার হাজবেন্ড প্ল্যান করে রশনি সালুজার মার্ডার করেছেন। অঞ্জু বলল আমি রশনিকে মারিনি। মাধব মিশ্রা থানায় এসে দেখলো এক অদ্ভুত কাণ্ড। যে ওকে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য হায়ার করেছিল আজ সেই জেলের পিছনে। তার উকিল আবার শিবানীর মা মন্দিরা মাথুর। মন্দিরা দেবী অঞ্জুকে বলল এবার আপনি আপনার হাজবেন্ডকে সাপোর্ট করতে আর পারবেন না, তাহলে আপনারা দুজনেই জেলে যাবেন। আপনি শুধু নিজের কথা ভাবুন যে আপনার যাতে জেল না হয় আর আপনি আপনার মেয়ের সাথে থাকতে পারেন। অঞ্জু বলল কিন্তু যদি রাজ ইনোসেন্ট হয় তাহলে? ওদিকে রাজও বলছে অঞ্জু ইনোসেন্ট, কেন ওকে অ্যারেস্ট করা হয়েছে? শিবানী বলল মার্ডার ওয়েপেন অঞ্জুর ব্যাগ থেকে পাওয়া গেছে। মাধব মিশ্রা বলল এবার আপনারা দুজনও হচ্ছেন মার্ডার কেসের কো অ্যাকিউজ। অঞ্জু ম্যাম নিজের জন্য একটা উকিল হায়ার করেছে,
এবার আপনার লড়াই শুধু প্রসিকিউশনের সাথে নয়, সাথে আপনার স্ত্রীর উকিলের সাথেও লড়তে হবে। সবাই মিলে এটা প্রমাণ করবার চেষ্টা করবে যে আপনি মার্ডারার। মাঝরাতে রাজকে টেনে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে অফিসার হার্টস ওকে কাল কোর্টে স্বীকার করে নিতে বলল যে ওই মার্ডারটা করেছে। তাহলে হয়তো শাস্তি কিছুটা কম হবে। পরদিন কোর্টে প্রথম পেশ করা হলো রাজকে। বিচারক রাজকে এই বিষয়ে কিছু বলতে বললেন। সেখানে রাজের সবাই চেনা পরিচিত ছিল। অঞ্জুর দিকে তাকিয়ে রাজ বলল, আমি খুন করিনি। এবার কো অ্যাকিউজ নাম্বার 2 মানে অঞ্জুকে উইটনেস বক্সে ডাকা হলো। সেও একই কথাই বলল যে ও খুনটা করেনি। এরপর বিচারক 15ই নভেম্বর কেস শুরু করবার নির্দেশ দেন। 15ই নভেম্বর সমস্ত আরোপীদেরকে কোর্টে হাজির করা হলো। মাধব মিশ্রা রাজকে নিজের মুখের আর শরীরের প্রতিক্রিয়া নর্মাল রাখতে বলল, কোনোভাবেই যেন সে ভয় না পায়। কেস শুরু হলে প্রসিকিউশন লেখাকে প্রথমে বলতে নির্দেশ দেওয়া হলো। লেখা বলল, রাজ নাগপাল বরাবরই রশ্মিকে ইমোশনালি অ্যাবিউজ করে গেছে, কোনোদিনই ভালোবাসেনি। আর 12ই সেপ্টেম্বর সকালে রাজ আর অঞ্জু দুজনে মিলে রশ্মির মার্ডার করেছে। তথ্য প্রমাণ দুটোই লুকিয়েছে আর লাগাতার মিথ্যা কথা বলে গিয়েছে। অ্যাডভোকেট লেখা অফিসার গৌরীকে উইটনেস বক্সে ডেকে এনে আবার শুদ্ধ প্রথম থেকে বলতে বলল। গৌরী বলল, সকাল 7:45-এ অঞ্জুর ফোন আসে আর তারপর 8:45 রাজের বাড়ি গিয়ে ও দেখেছিল রাজের সারা শরীর রক্তে ভর্তি। রাজ মৃত রশ্মিকে ধরে বসে রয়েছে। ভিকটিমের গলায় 3 ইঞ্চি ডিপ কাট ছিল। শরীরে ডিফেন্সের কোনো চিহ্ন ছিল না। মার্ডার ওয়েপেন ক্রাইম স্পটে ছিল না। কেউ সেটাকে সেখান থেকে সরিয়েছিল। গৌরী বলল, সেখানে আমি একটা মেটেলসের ভাস পেয়েছিলাম আর একটা কাঁচের টুকরো। 9 mm এর থিকনেস ছিল ওই কাঁচটা। মনে হয় কোনো অ্যাওয়ার্ডের হতে পারে। একটা ছোট্ট স্ক্যালপেল ডক্টর রাজ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পার্টির রাতে সে অ্যাওয়ার্ড ওদের লিভিং রুমের ক্যাবিনেটের সবার উপরে র্যাকে ছিল, কিন্তু মার্ডারের দিন সেটা সেখানে ছিল না। তার মানে ওই কাঁচের টুকরোটা ওই অ্যাওয়ার্ডের বাইরের কাঁচের হতে পারে। বিচারকের কাছে সেই কাঁচের টুকরোর সমস্ত ডকুমেন্টস পৌঁছানো হলো। এরপর অফিসার রবি বলল, সিসিটিভি অনুযায়ী রশ্মির পর রাজ আর কমলাই ওই ফ্ল্যাটে ঢুকেছিল। সিসিটিভির ফুটেজটাও কোর্টে চালিয়ে দেওয়া হলো। বিল্ডিং এর ওয়াচম্যান বলল, রোজ রাজ ভাইয়া সকাল 7টায় জগিং এ বেরোতেন আর 8টায় ফিরে আসতেন, কিন্তু সেদিন তিনি তাড়াতাড়ি মানে 7:25-এই চলে এসেছিলেন। অফিসার রবি বলল, অফিসার গৌরীর তৎপরতায় আমরা ময়লা ফেলার জায়গা থেকে মার্ডার ওয়েপনটা খুঁজে পাই। ময়লার থলি অঞ্জু নাগপালের ছিল। গৌরী বলল, অঞ্জু নাগপালের স্টেটমেন্ট অনুযায়ী সেদিন উনি বাড়িতেই ছিলেন। মার্ডার ওয়েপেনে কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই, ওটা সাফ করা হয়েছে। ওই স্ক্যালপেলে আমরা কিছু ব্লাডের ট্রেস পেয়েছি, যেটা রশ্মি সালুজার ডিএনএর সাথে ম্যাচ করে। এবার সেই মার্ডার ওয়েপেন কোর্টে পেশ করা হলো। এবার ডিফেন্স লয়ার মাধব মিশ্রাকে নিজের পক্ষ রাখার নির্দেশ দিলেন বিচারপতি। মাধব মিশ্রা আবার গৌরীকে উইটনেস বক্সে ডেকে জানতে চাইলো, স্ক্যালপেল দিয়ে রশ্মিকে হত্যা করতে রাজ নাগপালকে কেউ দেখেছে? গৌরী বলল, না। মাধব মিশ্রা বলল, তাহলে কি এটা হতে পারে যে রাজের আসার আগেই অন্য কেউ এসে খুনটা করেছে? ওই এরিয়াতে কতগুলো সিসিটিভি আছে? গৌরী বলল, 40টা। 8টা এরিয়াকে কভার করে, তার মধ্যে একটা কাজ করছিল না। মাধব মিশ্রা বলল, সেই এরিয়া দিয়ে কেউ ঢুকেও তো মার্ডার করতে পারে। গৌরী বলল, তাহলে তো বাকি ক্যামেরাগুলো সেটা দেখা যেত। আমরা সেরকম কিছু দেখতে পাইনি। ডক্টর নাগপালের সারা শরীরে রক্ত লেগেছিল। মাধব মিশ্রা বলল, আপনি রাজের শরীরে কাপড়ে রক্ত দেখে মেনে নিলেন যে রাজই খুনি? আর এটা আপনার প্রথম নয়, আগেও আপনারা এরকম করেছেন। যারা ওজার মার্ডার কেসটা আপনার মনে আছে, যেখানে আপনি আর আপনার পুলিশ টিম একটা নির্দোষ বাচ্চাকে ফাঁসিয়ে দিয়েছিলেন? যতদিন না আসল খুনি কোর্টে কনভেন্স না করে ততদিন মানে 6 মাস পর্যন্ত ওই বাচ্চা মানসিক যন্ত্রণা ভোগ করেছিল। এরপর অ্যাডভোকেট মন্দিরা মাথুর গৌরীকে বলল যে আবার একবার তুমি কোর্টকে বলো যে পুলিশকে প্রথম ফোন কে করেছিল। গৌরী বলল, অঞ্জু নাগপাল। মন্দিরা ম্যাম বলল, আমার ক্লায়েন্ট ঘরে ঢোকার আগে সেখানে প্রথম থেকেই কমলা প্রেজেন্ট ছিল। আমার ক্লায়েন্ট ইনোসেন্ট, তাই বলেই সে পুলিশকে ফোনটা করেছিল। মার্ডার ওয়েপেন অঞ্জুর ময়লার থলিতে পাওয়া গেছে, কিন্তু সেটা তো অন্য কেউ প্ল্যান করতে পারে। গৌরী বলল, হ্যাঁ সেটা সম্ভব। এবার প্রসিকিউশন কমলাকে ডাকে আর জিজ্ঞেস করে 12 সেপ্টেম্বর কি দেখেছিল। কমলা বলল, আমি যখন পৌঁছি দেখি ঘরের দরজা প্রথম থেকেই খোলা ছিল আর রাজ ভাইয়া রশ্মি দিদিকে ধরে বসেছিল। আমি রশ্মি দিদির কাছে ওই সোনার ছোট্ট ছুরিটা দেখেছিলাম। এখানে মাধব মিশ্র অবজেকশন দিয়ে বলে, মহামান্য বিচারক, কমলা নিজের দেওয়া বয়ান
বয়ানটা পাল্টাচ্ছে। এবার মহামান্য বিচারক ৩ জন অ্যাডভোকেটকে ৫ মিনিটের জন্য তার চেম্বারে ডেকে পাঠান। সেখানে লেখা অগস্টা বলে যে অনেক সময় ট্রমার কারণে মানুষ ভুলে যায়, আবার পরে মনেও পড়ে। আমার ক্লায়েন্টেরও তাই হয়েছে, তাই নিজের বয়ান চেঞ্জ করেছে। মহামান্য বিচারক উকিলদের সাথে কথা বলে কোর্ট রুমে ফিরে এসে কমলার বয়ানকে একসেপ্ট করল। কোর্ট মানডে পর্যন্ত মুলতবি রাখা হয়। এরপর মাধব মিশ্রা কমলার বয়ান রাজকে বললে রাজ বলল সেখানে কোনো স্ক্যালপেল ছিল না। মাধব মিশ্রা বলল কিন্তু কমলা তো বলছে সে দেখেছে। মাধব মিশ্রা বলল কমলা কোনোদিন আপনার কাছে কিছু চেয়েছিল? একটু ভালো করে মনে করে দেখুন। একটা বিষয় রাজের মনে পড়ায় সেটা মাধব মিশ্রাকে জানালো রাজ। আর এখানেই ৫ নম্বর এপিসোডটাকে শেষ করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।